নমস্কার, ওঙ্কাল বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এই মুহূর্তে আমার বিশেষ অতিথি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। দাদা, আপনাকে অঙ্কের স্বাগত। নমস্কার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সর্বোচ্চ সেতু উদ্বোধন করলেন। বিজেপি বলছে কন্যাকুমারী থেকে কাশ্মীর জুড়ে গেল। ভারতের আত্মা কি এক হলো? ভারতের আত্মা তো একই রয়েছে। আমাদের সংসারে অভাব আসে, অনটন আসে, মনোমালিন্য হয়, তা বলে কি আমাদের ফ্যামিলির যে স্পিরিট সেটা শেষ হয়ে যায়? বিভিন্ন শক্তি ভারতবর্ষকে, যেহেতু ভারতবর্ষ অত্যন্ত সম্পদশালী, সেই জন্যই তো এত বিদেশি এসেছে, লুট পাট অত্যাচার করেছে, তা প্রত্যেকেই চলে যেতে বাধ্য হয়েছে। ভারতবর্ষ তার নিজের মতো করে আবার নিজেকে গুছিয়ে নিয়েছে। এতটাই সম্পদশালী, শুধুমাত্র আর্থিক সম্পদে পরিপূর্ণ নয়, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে যা বলা হয় তা আমাদের পুরাণে অনেক আগে থেকে বলা রয়েছে। আমাদের দেশের মাটিতে এই শূন্য আবিষ্কার হয়েছিল, আর্যভট্টরা করেছিলেন, যা দিয়ে সারা পৃথিবীর গণিত এখন চলছে। গণিতের বহু ফর্মুলা আমাদের এখান থেকে তৈরি হবে। সৌরমণ্ডল, মহাবিশ্ব কোথায় কি রয়েছে তার বর্ণনা অনেক আগে থেকেই রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি, নিউটন, গ্র্যাভিটি, অমুক তমুক ল, সেগুলো যেটাই বলেন সেটা ভারতীয় পুরাণ থেকে। সেখানে মাধ্যাকর্ষণ বলে উল্লেখ ছিল না, অন্য নামে ছিল সেটা। দেন তারাই এক্সপ্লোর করে, এটা আমরা বলছি না। যারা পৃথিবী বিখ্যাত, যারা স্কলার, সায়েন্টিস্ট, তারা আলোচনা করে যে 1000 বছর আগে যে স্থাপত্য দিয়ে মূর্তি এবং মন্দির তৈরি হয়েছে, সেগুলো আজকের কোনো যন্ত্র, কোনো আর্কিটেকচার তারা বানাতে পারছে না। কতটা অ্যাডভান্স ছিল। সুশ্রুত, চরক, তারা প্রথম শরীরের ভেতর কেটে চিকিৎসা, অপারেশন যেটা, সেটা আবিষ্কার করেছিলেন আমাদের মুনি ঋষিরা। আমাদের গুরুকুল সিস্টেমে পড়াশোনা হতো, যেটা ব্রিটিশ এবং মুসলমান সুলতানরা তুলে দেয়, তারপর কংগ্রেস তুলে দিয়েছিল। তারা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা এবং খ্রিশ্চান মিশনারি শিক্ষাটাকেই শিক্ষার পদ্ধতি করে দেয়, এবং এতে সাহায্য করেছিল জওহরলাল নেহেরু। এ তো সবাই জানে যে আমাদের যে গুরুকুল শিক্ষা ছিল, সেখানে শুধু ধর্মচর্চা হতো না। যে ধর্মচর্চাটা তুলে দিয়েছে বলেই আজকে আমরা যারা হিন্দু, 33 কোটি দেবতা বলতে গেলে আমরা হিন্দুরাই কনফিউজ হই যে আমাদের এতগুলো দেবতা কি কারণে? যারা মিশনারি শিক্ষায় শিক্ষিত হয় বা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, তাদের প্রত্যেকেরই ধর্মের পড়াশোনা তাদের বাচ্চাদের শেখানো হয় বাধ্যতামূলকভাবে। কিন্তু হিন্দুদেরটা তুলে দেওয়া হয়েছে। ক্রেডিট গোস টু জওহরলাল নেহেরু, কংগ্রেস, ব্রিটিশ এবং মুসলিম সুলতানরা। 33 কোটি দেবতা মানে যে 33 প্রকারের দেবদেবী, সেটা তুলে দেওয়া হয়েছে। আমাদের জানতে দেওয়া হয় না যে আরব, যে মরুভূমির মাটি থেকে পবিত্র নবী মুহাম্মদ, তিনি অন্যরকমভাবে মুসলমান ধর্মকে জন্ম দিলেন, তার আগে ওই মাটিতেই পবিত্র নবী মুহাম্মদের বংশধরেরা, তার আত্মীয় স্বজনেরা, ওই দেশের মানুষেরা মূর্তি পূজাই করত। লাত, মানাত, উজ্জা, এই 3জন দেবীর পুজো করত। তারা হুবাল বলে একজন দেবতার পুজো করত মূর্তি দিয়ে। এগুলো আমাদের তো জানতে দেওয়া হয়নি, আজকে বেরিয়ে আসছে। তো যাই হোক না কেন, তারপর যুদ্ধ বিগ্রহ বিভিন্ন রকম করে তারা ভারতবর্ষে আসে। আর আমাদের নিয়ম নীতি আমাদের পুরাণের মধ্যেই লেখা ছিল যে বসুধৈব কুটুম্বকম। কোভিডের সময় নরেন্দ্র মোদীজির ঐকান্তিক চেষ্টায় সারা পৃথিবীকে আমরা কোভিডের ওষুধ দিয়েছি। আমরা বিচার করে দেখিনি কে খ্রিশ্চান, কে মুসলিম কান্ট্রি, যার জন্য বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, পৃথিবীর যে শক্তিশালী মুসলিম কান্ট্রিগুলো, সেগুলো নরেন্দ্র মোদীকে সম্মান দেয়, সেই দেশের সর্বোচ্চ সম্মান দেয়। খ্রিশ্চান বা অন্যান্য কান্ট্রিগুলো এমনি এমনি নয়। তো ফলত দর্শন, শিক্ষা, সাহিত্য, খনিজ সম্পদ, এই সব কিছুর দিক দিয়ে যে ভারতবর্ষ এত উন্নত ছিল, তাকে লুটের পরেও আবার সেই দেশের মানুষেরা তারা আরও যত্ন করে তৈরি করেছে। এবং সেই ভারতটাকেই আমরা যেভাবে উন্নত ছিলাম সেটাকেই ফিরিয়ে আনার জন্য সেই সংস্কারকে মনে করার কথা ভারতীয় জনতা পার্টি বলে বা নরেন্দ্র মোদীজি বলেন। এমনটা নয় যে আধুনিকতাকে অস্বীকার করতে হবে। আমরা চূড়ান্ত আধুনিক ছিলাম বলেই তো ওই মন্দিরের আর্কিটেকচার হাজার হাজার বছর আগে আমরা তৈরি করতে পেরেছি।
আমরা মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করে ফেলেছি অনেক আগে। চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার আমাদের এখানে মুনি ঋষিরা। ধর্মচর্চা মানে শুধুমাত্রই দেবদেবী নিয়ে আলোচনা তা নয়, ধর্ম বিজ্ঞান একসঙ্গে চর্চা হতো আমাদের গুরুকুলে। সংস্কৃতি চর্চা, শারীর চর্চা সবটাই, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা নিয়ে বললাম। তো যাই হোক, আজকে সারা পৃথিবীর উন্নত দেশগুলো, যেমন আমরা দেখেছি যখন মহাকুম্ভ হলো, সারা পৃথিবী থেকে মানুষ এসছেন, সব ধর্মের মানুষ এসছেন। কেউ কেউ হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা কখনো কাউকে বলি না গ্রহণ করতেই হবে, আমাদের কোনো ফতোয়া নেই, যা অন্যান্য বেশ কয়েকটা ধর্মে আছে, যে আপনি সেই ধর্ম গ্রহণ না করলে আপনার গলা কেটে দেওয়া হবে, এতে নাকি তাদের ইচ্ছা সন্তুষ্ট হয়। আমাদের এসব নেই। এবার আমাদের এই উদারতাকে, আমাদের এই হিন্দু ধর্মের কিছু কুপমণ্ডুক আছে, যেমন এখানের বামপন্থীরা, যারা বদমাইশি করে তারা মুসলমান সহজ সরল সমাজের ভোটটাকে পকেটে পড়বার জন্য ঠিক সিপিএমের থেকেই সিলেবাসে মমতা বন্দ্যোপাধ্যায় খেলছে। তাদের সামাজিক উন্নতি করেনি, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়নি, তাদের সহজ পথে, সোজা পথে, সরল রাস্তায় সততার সঙ্গে যে অর্থ রোজগার করে মুসলমান সমাজকে মূল স্রোতে আনতে হবে, বড় হতে হবে, এটা সিপিএম, তৃণমূল সবাই এটাকে লুকিয়ে ফেলেছে। তাদের সমাজ তাদের ইমামদের কথায় পরিচালিত হয়। ইমামরা শুধুমাত্র ধর্মগুরু নয়, তাদের সমাজের রাজনৈতিক গুরুও বটে। জানতে হবে তো, পড়াশোনা করতে হবে। এই ইমামদের কথায় জন্ম থেকে কবরে মাটি দেওয়া অবধি মুসলমানদের জীবন অতিবাহিত হয়। তাই হিন্দুদের মতোই যেভাবে প্রথমে সিপিএম তারপর তৃণমূল যেভাবে পশ্চিমবঙ্গ থেকে শিল্প তাড়িয়েছে, চুরি জোচ্চুরি করে যাচ্ছে, হিন্দুর মুসলমানের সবার ক্ষতি হচ্ছে, আজকে এই চাকরির জন্য যেভাবে শিক্ষকদের মারা হচ্ছে, রক্ত ঝরছে শিক্ষকদের, কারণ চাকরি চুরি করেছে তৃণমূল, তার ক্রিমিনালরা সকালবেলা মারছে, রাত্রিবেলা তার পুলিশরা মারছে, এই ঘটনা দেখতে হচ্ছে। সেখানে আমার মুসলিম ভাই বোনেরা যারা শিক্ষক, তারা মার খাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে যে সমাজ গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বছরের পর বছর হিন্দু ভাইদের মতোই বসে আছে, যে মুসলমান ভাই বোনগুলো, আমি অনেকবার গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, তারা চোর তৃণমূলকে তো ভোট দিতে দেয় না। মুসলমান ধর্মের শরিয়া আইন অনুযায়ী যে আইন মেনে ওদের সংসার এবং সমাজ জীবন পরিচালিত হয়, চোরের হাত কেটে দিতে বলে তাদের আইনে। আর দুর্ভাগ্যজনক যে এই কিছু অংশের ধান্দাবাজ ইমামদের মমতা বন্দ্যোপাধ্যায় কিনে নিয়ে, যেহেতু তাদের জীবন, মৃত্যু আর সমাজ এই ইমামদের কথাতেই পরিচালিত হবে, নাহলে দেহ কবরও হবে না, পচবে, এই ব্ল্যাকমেলিংয়ের সুযোগ নিয়ে হিন্দুদের মতোই যে মুসলমানদের চাল ডাল চাকরি আবাস চুরি করছে তৃণমূল, সেই ইমামদের কথায় চাল ডাল চাকরি চুরি হওয়া মুসলমান ভাই বোনেরা তারা বাধ্য হন এই তৃণমূলকেই ভোট দিতে, নাহলে তারা সমাজে থাকতে পারবে না। এই অঙ্কটা তো জানতে হবে। সেই চূড়ান্ত দুর্ভাগ্যের মধ্যে দিয়েও পরিষ্কার ভারতীয় জনতা পার্টির একটাও কোনো প্রকল্প দেখাতে পারবেন। তাই কি সবকা সাথ সবকা বিকাশ? খুব সিম্পল। রাজনৈতিক ক্ষেত্রে বিজেপি দল হিসেবে তারা হিন্দুত্বের কথা বলে। এই দেশটা তো মুসলিম লীগের কথাতে, মুসলিম লীগকে কমিউনিস্ট নেই, কেটে পাকিস্তান জন্ম নেয়। ইতিহাস ভুললে চলবে কি করে? পড়ে দেখতে হবে। তখন তো গুগল টুগুল সব এসে গেছে, আপনি মারবেন সমস্ত বই তথ্য বেরিয়ে যাবে। তদানীন্তন সময়ের খবরের কাগজ নথি সব রয়েছে যে কমিউনিস্টদের সাপোর্টে পাকিস্তানের জন্ম হয়েছিল, পশ্চিম পাকিস্তান মানে এখন যেটা পাকিস্তান। তারপর এই কমিউনিস্টরা চেয়েছিল এই অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে, যার বিরুদ্ধে দাঁড়ান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জনসংঘ, যেখান থেকে বিজেপির জন্ম কোথায় হয়েছিল? ভবানীপুরের মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে, যার বাবা বাংলার বাঘ, অনুব্রত নয়, কয়লাবালি চুরি করে তৃণমূলের কথায় বাঘ, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আর কিছু কুপমণ্ডুক অশিক্ষিত মূর্খ তারা বলে দিচ্ছে যে বিজেপি বহিরাগত, জন্ম তো এখানে, এই মাটির, এইখান থেকে তো তার থট তৈরি হয়, এই বাংলার মাটিতে। মেঘনাথ বাবু, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই ধরনের লোকজন এই হিন্দুত্ব নিয়ে কথা তৈরি করেছেন, যেখানে হিন্দুত্বের সব থেকে বড় মহাপুরুষ সাধু সন্ন্যাসীর জন্ম। রামকৃষ্ণদেব কে? একজন হিন্দু সাধু। বিবেকানন্দ কে? একজন হিন্দু সন্ন্যাসী। তার জায়গায় সিপিএম চালাকি করে হিন্দু শব্দটা তুলে দিল। কমরেড রামকৃষ্ণ, কমরেড বিবেকানন্দ করবার চেষ্টা। কোথায় লেনিন? তার অনেক আগেই তো স্বামী বিবেকানন্দ বলে দিয়ে গেছিলেন যে মুচি ম্যাথর সমস্ত ডি ক্লাস মানুষ যারা, প্রান্তিক মানুষ যারা, সবাই আমার ভাই।
এখান থেকেই তো চুরি করে কমিউনিজম এই সমস্ত কথাগুলো এসেছে। ভারত অনেক আগেই জন্ম দিয়েছে, সেটাকেই আরও বড় করে তুলে ধরবার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীজি, জোরবার চেষ্টা করছেন। হ্যাঁ, কিছু পোকামাকড়ের উপদ্রব যেমন থাকে, হ্যাচাক জ্বললে পোকামাকড় আসে, তারপরে ওই হ্যাচাকে শকফক খেয়েই দেখবেন মৃতদেহ হয়ে পরের দিন সকালবেলা চানাচুরের গুঁড়োর মতো পড়ে থাকে, যেমন এই সিপিএমের অবস্থা হয়েছে। ভাবতে পারেন উগ্রবাদীদের যে ইসলামিক উগ্রবাদীরা যারা পেহেলগাঁওতে শাঁকা সিঁদুর দেখে দেখে হিন্দুদের মারলো, মা বোনেদের সিঁদুর মুছলো, এই একই থট প্রসেসে ওয়াকফের নামে তারা মুর্শিদাবাদে হিন্দুদের বিতরণ করলো, নিধন করলো, হরগোবিন্দ দাস, চন্দন দাস। জায়গাগুলো আলাদা, পদ্ধতি আর উদ্দেশ্য এক। সেটা নিয়ে সিপিআইএম চুপ করে থাকলো, বামপন্থীরা চুপ করে থাকলো, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী শিরদাঁড়া বেঁচে দিল। কিন্তু যে পাকিস্তানের জন্ম এই বামপন্থীদের সমর্থনে তৈরি হয়েছিল, আগে বানেগা পাকিস্তান উসকে বাদ হিন্দুস্তান, এগুলো কাদের নারা ছিল? জ্যোতি বসুদের। যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি, আমাদের ছোটোবেলাটা ঠকানো হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হয়েছে যে হিন্দুকে সেকুলার হয়ে উঠতে হবে। কই মুসলমান তো বলেন না আমি সেকুলার হব, খ্রিস্টান তো বলেন না আমি সেকুলার হব, কোনো ধর্মই বলে না। এই বামপন্থীরা এই হ্যাবিট তৈরি করেছিল যে সেকুলার হওয়ার দায় আমাদের। সেকুলার মানে কি অ্যাকচুয়ালি? স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। এই কমিউনিস্টরা তারা হিন্দু ধর্মকে অস্বীকার করেন, লাল রঙের পাঞ্জাবি পরে ভাষণ দেয়, পাঞ্জাবি খুলে দেখবেন বুকের ভেতরে পইতে আছে, বাড়িতে লক্ষ্মী পুজো হয়, এরা হিন্দু মুসলিম ভাই ভাই করে। এই বড় বড় যে কথাবার্তাগুলো, ওই মোহাম্মদ সেলিম সেকুলার বলে মিথ্যে কথা বলে লোক ঠকায়। নিজের ছেলের বিয়ের কার্ডে আল্লাহ ফাল্লাহ বলে অনেক কথা লিখেছিল, তার মানে তুমি তো মানো, তাহলে তুমি লোককে বলবে মানবে না। তুমি যদি এতই সেকুলার হও, তুমি কোনো হিন্দু ছেলে বা মেয়ের সঙ্গে তোমার বাড়ির ছেলে বা মেয়ের বিয়ে দাওনি কেন? কোথায় সুজান চক্রবর্তীরা, কোথায় বিমান বসুরা করেছেন? অন্য ধর্মের নারীকে, কোনো মুসলমান বোনকে তারা বিয়ে করে বাড়িতে নিয়ে গেছেন আর লোক ঠকাতে ঢপবাজি করছেন। তাদের মুখোশ খসে গেছে। তো এই ধরনের পোকামাকড় থাকবে, তার সঙ্গে তৃণমূলের মতো চোর এ থাকবেই। সমাজ আছে যখন, তখন তো কোকিলের মতো আওয়াজ করা যেমন পাখিও থাকবে, ঠিক তেমন শকুনও থাকবে, এটা তো মেনে নিতে হবে। তো সেটাকেই সরিয়ে রেখে দিয়ে আরও যাতে বড় কোনো কিছু করা যায়। আমি যে ধর্মেরই মানুষ হই, দেশ ভালোবাসার কথা। এখানে বসে পাকিস্তানের পতাকা ওড়ানো চলবে না। যে পাকিস্তান পার্লামেন্ট থেকে সরকারিভাবে বিবৃতি দেয় যে 30 বছর ধরে কীভাবে ভারতবর্ষের মানুষ তারা মেরেছেন, আর যখন সেই উগ্রবাদীদের প্রশ্রয়দাতা পাকিস্তানে ঢুকে গিয়ে ভারত বুক ঠুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার সুযোগ্য সেনাবাহিনীর মধ্যে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংদের দিয়ে এই উগ্রবাদীদের খতম করানো হয়, যারা সারা পৃথিবীতে মানুষ মারে। তারা বিশ্বাস করে, ওই উগ্রবাদীরা, ইসলামিক উগ্রবাদীরা, যে এই পৃথিবী আল্লাহের তৈরি, তাই যে আল্লাহের ইসলাম ধর্মকে মানবে না তাকে মেরে দাও। তার বিরুদ্ধে তো শিক্ষিত, শান্তিপ্রিয়, ইসলামের পক্ষে যে মুসলমান মানুষ, তাদেরই তো প্রতিবাদ করতে হবে। কিন্তু সেই প্রতিবাদ হয় না কেন? তাই তো লোকে ভুল বুঝছেন যে তারা কি তাহলে ওইটাকে পছন্দ করে। ভালো করে আমার কথা মিলিয়ে দেখবেন, আপনার ওঙ্কারের যে দর্শকের এই কথা শুনছে, কেন তারা চুপ ছিল? কেন পশ্চিমবঙ্গে পাকিস্তান যে আমাদের মানুষ মারছে তাদের পতাকা ওড়ালে মমতার পুলিশ গিয়ে অ্যারেস্ট করে যে পাকিস্তানের পতাকা পোড়াবেন না, সেন্সিটিভ ব্যাপার? কার সেন্সিটিভ, কার খারাপ লাগবে? তাহলে কি পাকিস্তানের চরেরা এখানেই বসে আছে? হ্যাঁ ঠিকই তো, পাকিস্তান টেলিভিশনে আলোচনা হয়, নিশ্চয়ই সেটা শুনেছেন যে আমাদের ইন্ডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কংগ্রেস আছে, লেফটিস্টরা আছে। মানে দেশকে ভালোবাসতে হবে, দেশের ভেতরে থেকে দেশ বিরোধিতা করা যাবে না। তো তা এই পোকামাকড়গুলো থাকবে, এগুলোকে নির্মূল করা হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে আবার সেই জায়গায় আনতে হবে। তাই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। আজকে কাশ্মীরে অত পৃথিবীর আইফেল টাওয়ারের মতো উঁচু জায়গা দিয়ে ট্রেন দৌড়ে যাবে। কাশ্মীরের মানুষকে, তাদেরকে দেশ ভালোবাসার ব্যাপারে এগিয়ে আসতে হবে। ট্যুরিস্ট মারা গেছে বলে তারা দুঃখ করছেন, নাকি আর একটা অন্য ধর্মের মানুষকে পাকিস্তান মেরে দিল তাই ভিড় আসবে না, তাই ব্যবসা বন্ধ, রোজগার বন্ধ, ট্যুরিস্ট আসলে তাদের কাছে ব্যবসার উপাদান, এই জন্য কাঁদছেন। এটা তো স্পষ্ট করতে হবে, তাই না? 370 ধারা তুলে দেওয়ার পরে যা কংগ্রেস চাপিয়ে রেখে দিয়ে এখানে ওমর আবদুল্লাহ থেকে শুরু করে বাকি যারা যারা রয়েছে তাদের পরিবারকে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করবার সুযোগ দিয়েছিল। হরি সিং ছিল কাশ্মীরের রাজা, হিন্দু অধ্যুষিত মাটি ছিল, হিন্দু পণ্ডিতদের মেরে ভার করে দেওয়া হয়েছে। এখানে তৃণমূল ঘনিষ্ঠ একজন অভিনেতা রয়েছেন, ভরত কল, আমাদের খুব প্রিয় একজন মানুষ। তিনি কাশ্মীরি পণ্ডিত, তিনি কাঁদতে কাঁদতে বলেছেন যে আমাদের কিভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে আমার
বাবা কাকারা পালিয়ে এসেছিল। হিন্দু রাজা হরি সিং, সেখানে থাকতেন কাশ্মীরি পণ্ডিতরা। ঘটেছে তো এই ঘটনা, লুকিয়ে লাভ কি? খারাপটা খারাপ, যে অপরাধ করছে সে অপরাধী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাত গুটিয়ে সেই অপরাধকে হতে দেয়। তো তার বাইরে দেশকে সারা পৃথিবীর কাছে, বিশ্বের কাছে আরো বড় করে তুলে ধরবার জন্য যে কাজগুলো করা হচ্ছে, আমি জানি এই তৃণমূল, এই সিপিএম, এই কংগ্রেস, তারা মিডিয়ার ক্যামেরা সরে গেলেই তারা বলেন যে আমরা অপদার্থ। সত্যি নরেন্দ্র মোদী বা বিজেপি তারা দারুণ কাজ করছে, আমি জানি তারা বলেন। তৃণমূল কংগ্রেস বলছে অপারেশন সিঁদুর নিয়ে আপনারা রাজনীতি করছে। অমিত শাহ রাজ্যে এসে বললেন যে 26-এ বিজেপি ক্ষমতা আসছে। তৃণমূল বলছে যে দিলীপ, সুকান্ত, শুভেন্দুর মধ্যে মিল নেই, ওদের মুখ কোথায়? লড়াই তো কী করে হবে? না না, ঠিক কথা যে দিলীপ, শুভেন্দু, সুকান্তর মধ্যে মিল নেই। কারণ এই কারণে তারা তিনজনেই তিন রকমভাবে তৃণমূলকে বধ করতে চেয়েছে। দেখুন, সুকান্ত মজুমদার হচ্ছে ডক্টরেট এবং বোটানির ডাক্তার, ঠিক আছে। শুভেন্দু অধিকারী হচ্ছে পলিটিক্যাল ডাক্তার, আর দিলীপ ঘোষ হচ্ছে গ্রামের ডাক্তার। দিলীপ ঘোষ জানেন যে গ্রাম কোন ভাষাতে তৃণমূল তাড়াবার জন্য পড়াশোনা করতে চায়। সুকান্তবাবু একরকম জানেন, শুভেন্দুবাবু একরকম জানেন, দিলীপবাবু একরকম জানেন। তিনজন তিনটের সাবজেক্টের টিচার, মিল হবে কেন? ইতিহাসের ক্লাস কি ভূগোলের লোক এসে নেয়? আসল কাজ হচ্ছে যে বিজেপির ব্যানারে তারা তিনজনেই পরিষ্কার রেজাল্ট দিতে চাইছে, আমাদের কথা নয়। এত লুট জোচ্চুরির পরেও 2024-এর রেজাল্ট কি? প্রায় 40% ভোট মানুষ দিয়েছে বিজেপিকে। এত চুরি জোচ্চুরি লুট যদি না হতো তাহলে এই রেজাল্ট তো প্রায় 50%-এর কাছাকাছি। 70% হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে তারা এককভাবে প্রায় 40% ভোট শুধু বিজেপিকেই দিচ্ছে। আর তৃণমূল পাচ্ছে চুরি জোচ্চুরি লুট করে মাত্র 17%। ভাবুন, 70%-এর মধ্যে সাধারণ মানুষের ভোট তৃণমূল পায় মাত্র 17। আর ওই যে ইমামদের দিয়ে ভয় দেখিয়ে, নালে মুসলিম সম্প্রদায় থেকে তোমাদের বের করে দেব, একটা বড় অংশের ইমাম যারা ভালো ইমাম তাদের কথা চাপা পড়ে গেছে। 30% ভোট, সব মিলিয়ে 47% ওরা। আর বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 40-এ। আসলে তফাৎ কত? মাত্র 4%-এর তফাৎ। ইলেকশনের হিসাবে ওই যে 8%টা একটা দল পেয়ে গেলে বাকি দল সেই ভোটটা পায় না, তাই হাফ হয়ে যায়। মাত্র 4%-এর তফাৎ। যদি চুরি জুচুরি লুটটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে পদ্ধতি এবার নিয়েছে, বাংলাদেশি, রোহিঙ্গা সব মিলে প্রায় 50 লক্ষ ঢুকে পড়ে তারা ঠিক করে দেয় পশ্চিমবঙ্গে আপনি আমি ঠিক করব না কোন সরকার থাকবে। যারা তাদের ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে তৃণমূল বানিয়ে দিয়েছে, সেই ভোটে ঠিক হয়। এবার সেই ভোটটা তো বন্ধ হতে চলেছে, আধার আর ভোটার লিঙ্ক। এরপর আরও কি হবে? চুরি জোচ্চুরিটা বন্ধ হয়ে যাবে যে পদ্ধতি সামনে আসছে। যার যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে। কারোর চোর তৃণমূলকে ভালো লাগে, ভোট দেবে। কিন্তু শুধুমাত্রই চোর তৃণমূলকেই ভোট পড়বে এমন সিস্টেম করব, মানুষকে এমন ভয় দেখাবো, এটা আর চলবে না। সেই পদ্ধতি আর নেই। তো তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষই তারাই বার্তা দিয়েছেন। তাই বিজেপির অমিত শাহ থেকে শুরু করে আমাদের সম্মানীয় সিনিয়র নেতা, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, আমাদের প্রিয় রাজ্য সভাপতি মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বা আমাদের লড়াকু আরেক মাটির নেতা দিলীপ ঘোষ, বা অন্যান্য রাহুল বাবুরা যারাই রয়েছেন, বা বাকি ইয়াং যারা রয়েছেন সজল ঘোষের মতো লোকজনেরা, বা বাকি আমরা যারাই কাজ করছি, মানুষ তো আমাদের সঙ্গে কথা বলে। তৃণমূলের সঙ্গে তো ভয়তে মিথ্যে কথা বলে। তৃণমূল পিছন ঘুরে চলে গেলেই তো গালাগাল দেয়, চোরটা চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ চুরি কেউ কোনো পশ্চিমবঙ্গের কোনো বাবা চায় যে আমার মেয়ে তৃণমূলের কোনো একটা চোর কাউন্সিলরকে বিয়ে করবে, চোর নেতাকে বিয়ে করবে যে মাসে কোটি কোটি টাকা কামায়, সেই সম্বন্ধ করে? কোনো বিবেকবান মানুষ করবে না। আর বিবেকবান মানুষের সংখ্যাই 60-70% হয়। তো সেই মানুষরা মুখে চুপ থাকলেও 26-এ তারা জবাব দিয়ে দেবে। সেই প্রতিধ্বনি পরিষ্কার নিশ্চিত করলেন সম্মানীয় আমাদের নেতা অমিত শাহজি এবং বাকি আমাদের বিজেপির কর্মীরা যারা প্রাণ দিয়েছেন, প্রাণ দিচ্ছেন, জীবিকা দিয়েছেন, জীবিকা দিচ্ছেন, বিসর্জন দিচ্ছেন, নিজের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য। আর পশ্চিমবঙ্গের মানুষও জানে যে আমরা কংগ্রেসকে দেখে নিয়েছি এই রাজ্যের কি হাল করেছে, আমরা বামপন্থীদের দেখে নিয়েছি, আমরা সিপিএমকে দেখে নিয়েছি, আমরা তৃণমূলকে দেখে নিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ জানেন
যে ভারতবর্ষের 28টা রাজ্যে ভোট হয়ে সরকার তৈরি হয়, তার মধ্যে 20টার ওপরে রাজ্যে রক্তপাত আর লুট ছাড়াই সেই রাজ্যের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, শিক্ষিত সাধারণ মানুষ সবাই বিজেপিকে নিয়ে এসে যেখানে লুট করে ভোট হয় না, একটা কেউ বলতে পারবে না। সেই রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গ থেকে লোকজন চাকরি করতে চলে যাচ্ছে এখানে চাকরি নেই বলে। তারা দেখছেন না, তারাও চাইছেন যে একবার পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসে দেখি। তো সেই দিকেই তো স্বপ্ন দেখছেন, এবং সেই আভাসে আমরা বলছি। আমরা মন গড়া বানিয়ে কথা তৃণমূলের মতো বলছি না, বা ব্যর্থ সিপিএমের মতো দিবা স্বপ্ন দেখে আজে বাজে বকছি না যাদের প্রতিবেশী ভোট দেয় না, একদমই না। 26-এ কি ভবানীপুর কোথায় কেন? 26-এ আদপেই দল টিকিট দেবে কিনা, আমাকে কোনভাবে ব্যবহার করবে, সেটা একদম দলের ব্যাপার। ডেফিনেটলি ইচ্ছা তো রয়েছে, যারা লড়ে তাদের লড়াতে ইচ্ছা একবার থাকে। দল আমাকে সবথেকে কঠিন কেন্দ্র দিয়েছিল, যেখানে 1 কিলোমিটার অন্তর অন্তর তৃণমূলের সবথেকে বড় চোর নেতারা থাকে, আর 10 ফুট অন্তর অন্তর তৃণমূলের সবথেকে বড় বড় ক্রিমিনালদের চাষ করে। দুপুরের পর থেকে তো ভোট হতে দেয়নি, সবাই জানেন। আমায় 3 বার মেরেছিল, মারাই যেতাম একবার। আপনারা সব মিডিয়া কভার করেছিলেন, এত ভয় ছিল। তাই জোচ্চুরি করে ভয় দেখিয়ে কোনো রকমে জিতেছে। দাঁড়াবার অবশ্যই ইচ্ছা রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশানে লড়া, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তবে কোন পার্টি আমায় রাখবে, পার্টির ওপরেই নির্ভরশীল। আমার যেমন 2024-এ অনেক মন খারাপ হয়েছিল, কেন টিকিট দিল না, কিন্তু মাঠ থেকে তো আমি সরিনি। আমি ক্যান্ডিডেট না হয়ে গিয়েও সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারপরেই বোধহয় আমি, যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্টার ক্যাম্পেনার হিসেবে দিল্লি থেকে যে লিস্ট নির্ধারণ করে পাঠানো হয়, যে লিস্টে নরেন্দ্র মোদীর নাম আছে, যোগীজির নাম রয়েছে, অমিত শাহজির নাম রয়েছে, নাড্ডাজির নাম রয়েছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাদের মতো এত বড় বড় লোকের নাম রয়েছে নেতাদের, সেই লিস্টে আমার নাম। এটা তো অনেক বড় দায়িত্ব, ভরসা, বিশ্বাস করা। তো আমি সেই কাজটা মন দিয়ে করে গেছি। তো ফলত 24-এ দল আমায় কি দায়িত্ব দেবে জানি না, যে দায়িত্ব দেবে নিতে প্রস্তুত, কারণ তৃণমূলকে তাড়াতে হবে। নাহলে পশ্চিমবঙ্গ চোর রাজ্য হয়ে গেছে, পশ্চিমবঙ্গে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। যারা পড়াশোনা কম জানেন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যাচ্ছে। আর যারা শিক্ষিত ছেলেমেয়ে, তাদের সঙ্গে বাবা মায়েরা ফোনে কথা বলে, আর মা ছেলেকে খেতে দিতে পারে না, মেয়েকে বলতে পারে না যে মা এই ঝাল তরকারিটা খাস না, ফোনে কথা বলতে হয়। চাই যে তারা ফেরত আসুক, এখানে শিল্প হোক, এইটুকু চাই। সেই জন্য লড়াই করতে হলে করব। জীবন জীবিকার দিকে ক্ষতি করেছে, বাট হার তো মানার নয়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।